আমরা এতক্ষণ পর্যন্ত অভিযোজন ও অভিব্যক্তি চ্যাপ্টারে যতটুকু আলোচনা করলাম তার মধ্য থেকে মাধ্যমিকে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আসে সেগুলো এবার আমরা দেখে নেব। বায়োপিডিয়া চ্যানেলে আবার স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর চতুর্থ অধ্যায় অর্থাৎ অভিব্যক্তি ও অভিযোজন এই চ্যাপ্টার সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখো, অভিব্যক্তি শব্দটির উৎপত্তি হয়েছিল ইভলভরি নামক একটা ল্যাটিন শব্দ থেকে। এই শব্দটার অর্থ, ইভলভরি শব্দের অর্থ হলো ক্রম বিকাশ, অর্থাৎ ধীরে ধীরে বিকাশ লাভ করা। এই এভলিউশন শব্দটি প্রথম ব্যবহার করেছিল বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার। ঠিক আছে, এবার আমরা দেখব যে অভিব্যক্তি জিনিসটা কি আসলে। তাহলে অভিব্যক্তির ডেফিনেশন যদি আমরা দিই তাহলে এরকম হচ্ছে যে অভিব্যক্তি হচ্ছে একটা মন্থর অর্থাৎ ধীর প্রক্রিয়া, কিন্তু গতিশীল, ধীরে ধীরে চলতেই থাকে। তাহলে যে মন্থর ও গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় উদবংশীয় জীব, উদবংশীয় জীব মানে হলো নিম্ন শ্রেণীর জীব, তাহলে নিম্ন শ্রেণীর সরল জীব হবে। তাহলে উদবংশীয় অর্থাৎ নিম্ন শ্রেণীর সরল জীব থেকে উন্নত ও জটিল জীবের উদ্ভব ঘটে। নিম্ন শ্রেণীর জীব থেকে উন্নত শ্রেণীর যে উদ্ভব ঘটে, যে ধারাবাহিক প্রক্রিয়ায়, তাকেই বলা হয় অভিব্যক্তি বা বিবর্তন। এবার আমরা দেখে নেব যে পৃথিবীতে জীবনের উৎপত্তি কিভাবে ঘটল। দেখো, পৃথিবীতে জীবনের উৎপত্তি ঘটেছিল সমুদ্রের জলে। ঠিক আছে, সেটা আজ থেকে প্রায় 300 কোটি বছর আগে। এবার পৃথিবীতে জীবনের উৎপত্তি কেমন করে ঘটলো এই সম্পর্কে দুজন বিজ্ঞানী খুব ভালো ধারণা দেন। একজনের নাম হচ্ছে বিজ্ঞানী আলেকজান্ডার আই ওপারিন এবং আরেকজনের নাম হচ্ছে জেবিএস হ্যালডেন। ঠিক আছে, তাদের মতে কি, যে পৃথিবী যখন সৃষ্টি হয় তখন অনবরত তড়িৎ শক্তি মানে বিদ্যুৎ হচ্ছিল তোমার আকাশে। ঠিক আছে, তাহলে ওই তড়িৎ শক্তি এবং বিভিন্ন সূর্য, তখন তো ওজোন লেয়ার তৈরি হয়নি, তার ফলে কি হতো যে সূর্য থেকে, মহাকাশ থেকে বিভিন্ন মহাজাগতিক রশ্মি আসতো। তাহলে এই তড়িৎ শক্তি এবং এই মহাজাগতিক রশ্মির প্রভাবে বিভিন্ন যৌগগুলো পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে জটিল জৈব যৌগের উদ্ভব ঘটায়, আর সেখান থেকেই সৃষ্টি হয় জীব। তাহলে এই যে ঘটনাটা, তড়িৎ শক্তির সাহায্যে মহাজাগতিক রশ্মির প্রভাবে পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে বিভিন্ন জটিল জৈব যৌগ উৎপন্ন হলো, এটাকে বলা হয় রাসায়নিক বিবর্তনবাদ। আর এই রাসায়নিক বিবর্তনবাদের যে প্রবক্তা, এই প্রবক্তা হলো বিজ্ঞানী ওপারিন এবং বিজ্ঞানী হ্যালডেন। ঠিক আছে, এবার আমরা ছকের সাহায্যে, শুধুমাত্র শব্দ ছকের সাহায্যে দেখে নেব যে এই রাসায়নিক বিবর্তনবাদটা কিভাবে ঘটেছিল। ঠিক আছে, তাহলে দেখো রাসায়নিক বিবর্তনবাদ কেমন করে ঘটে। এখানে দেখো আমরা ছকের সাহায্যে দেখিয়ে দিয়েছি যে প্রথমে কার্বন এবং হাইড্রোজেন পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করলো হাইড্রোকার্বন। ঠিক আছে, এবার এই হাইড্রোকার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হলো, দিয়ে তৈরি হলো কার্বনের অক্সি এবং হাইড্রোক্সি যৌগ। এবার সেই কার্বনের অক্সি এবং হাইড্রোক্সি যৌগ থেকে তৈরি হলো শর্করা। শর্করা মানে আমরা যে গ্লুকোজ, চিনি এসবগুলো খাই না, এগুলোই হচ্ছে শর্করা। এই রকমের শর্করা তৈরি হলো। তোমরা জানো যে ডিএনএতে ডিঅক্সি রাইবোজ শর্করা, আরএনএতে রাইবোজ শর্করা আছে, এরকম বিভিন্ন ধরনের শর্করা তৈরি হলো। তারপর সেই শর্করা গঠিত হওয়ার পর লিপিড বা স্নেহ পদার্থ গঠিত হলো, আর তারপরে তৈরি হলো অ্যামাইনো অ্যাসিড। এই যে অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডটা হলো প্রোটিনের গঠনগত একক। তাহলে এতগুলো জিনিস তৈরি হলো, শর্করা তৈরি হলো, লিপিড তৈরি হলো, অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো। এই সমস্ত যৌগগুলো সমুদ্রের জলে একসঙ্গে মিশে গেল, মিশে গিয়ে তৈরি হলো গরম তরল স্যুপ। ঠিক আছে, এবার এই গরম তরল স্যুপ থেকে ধীরে 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 যৌগগুলো পরস্পরের সঙ্গে বিক্রিয়া তৈরি করতে লাগলো, কারণ সমস্ত যৌগ তখন সমুদ্রের জলে একদম মিলেমিশে গেছে, দিয়ে পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করলো জটিল জৈব যৌগ। এবার এই জটিল জৈব যৌগ থেকেই আবার আরেকটা বড় অণু তৈরি হলো, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। মনে রাখবে, প্রথম যে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছিল সেটা হলো আরএনএ। ডিএনএ কিন্তু অনেক পরে আরএনএ তৈরি হলো। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড তৈরি হলো, সেই নিউক্লিক অ্যাসিড থেকেই তৈরি হলো পৃথিবীর প্রথম সেল অর্থাৎ প্রোটোসেল, বা ওই প্রথম যে সেলটা সেটাই হচ্ছে প্রথম জীব অর্থাৎ প্রোটোবায়ন্ট। আর তারপরে সেখান থেকে তৈরি হলো এককোষী জীব, উন্নত শ্রেণীর জীব, তারপরে ধীরে 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 জীবজগৎ সৃষ্টি হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে এই যে ছকের সাহায্যে যেটা আছে এখানে, এটাই যদি পরীক্ষাতে লিখে দাও তাহলে খুব সুন্দর, ফুল মার্কস তো অবশ্যই পাবে, সময়ও কম লাগবে, মার্কসটাও চলে আসবে। ঠিক আছে, বিজ্ঞানী ওপারিন এবং হ্যালডেন যে
রাসায়নিক বিবর্তনবাদের ধারণা দিয়েছিলেন, সেটাকে পরীক্ষামূলকভাবে প্রমাণ করেছিলেন বিজ্ঞানী মিলার এবং উরে। এনারা কী করলেন যে এরকম একটা গোল্ড ফ্লাস্ক নিলেন এবং গোল্ড ফ্লাস্কের মধ্যে দেখো দুটো তড়িৎদ্বার ব্যবহার করেছিলেন। আর এই তড়িৎদ্বার দুটো টাংস্টেনের তৈরি, মনে রাখবে এই তড়িৎদ্বার টাংস্টেনের তৈরি। ঠিক আছে, তাহলে টাংস্টেন তড়িৎদ্বারের মধ্য দিয়ে তারা বিদ্যুৎ চালনা করলেন এবং বিদ্যুৎ চালনার ফলে ওখানে প্রচণ্ড তাপমাত্রা সৃষ্টি হলো। এবং ওই ফ্লাস্কের মধ্যে এনারা নিয়েছিলেন মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন 2:2:1 অনুপাতে। তাহলে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন 2:2:1 অনুপাতে নেওয়ার পর যখন এইরকম প্রচণ্ড তাপমাত্রা সৃষ্টি হয় তখন এরা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে। বিক্রিয়া করে ওইখানে বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড ও জৈব যৌগ উৎপন্ন হয়। তাহলে এই পরীক্ষা থেকে মিলার এবং উরে বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড এবং জৈব যৌগ পেয়েছিলেন। ঠিক আছে, তার মানে কি হলো যে ওপারিন এবং হ্যালডেন যে কথাটা বলেছিলেন যে বিভিন্ন রকমের জৈব যৌগ তৈরি হয়েছিল, গরম তরল স্যুপ তৈরি হয়েছিল, এটাকে মিলার এবং উরে তাদের পরীক্ষা দিয়ে প্রমাণ করলেন। ওকে, যে জীবনের উৎপত্তি হতে গিয়ে যে সমস্ত ঘটনাগুলো ঘটলো তার মধ্যে কি কি আমরা নোটস করতে পারি। তাহলে দেখো, প্রথমে আমরা নোট যেটা তৈরি করেছি সেটা হচ্ছে হট ডাইলিউট স্যুপ বা গরম তরল স্যুপ। বিজ্ঞানী হ্যালডেনের মত অনুযায়ী যে পৃথিবীর, এটা মত অনুযায়ী করবে, ঠিক আছে, মত অনুযায়ী পৃথিবীর সৃষ্টির সময় বিভিন্ন ধরনের জৈব যৌগগুলি সমুদ্রের গরম জলে মিশ্রিত হয়ে যে মিশ্রণ তৈরি করেছিল সেটাকেই বলা হয় হট ডাইলিউট স্যুপ বা গরম তরল স্যুপ। ঠিক আছে, এবার দেখো এটা খুব একটা ইম্পর্ট্যান্ট, খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা শর্ট কোশ্চেন আছে, নগ্ন জিন বলতে কী বোঝো। তাহলে পৃথিবীতে যখন জীব সৃষ্টি হয়, সেই পৃথিবীতে জীব সৃষ্টির আদি পর্যায়ে আরএনএ সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, প্রথম আরএনএ সৃষ্টি হয়েছিল। এই আরএনএ যেটা সৃষ্টি হয়েছিল এর কোনো প্রোটিন আবরণ ছিল না। তাহলে প্রোটিন আবরণবিহীন এই ধরনের আরএনএকেই বলা হয় নগ্ন জিন। এরপরে আমরা দেখব কোয়াসারভেট কী জিনিস। বিজ্ঞানী ওপারিনের মত অনুযায়ী জীব সৃষ্টির আদি পর্যায়ে প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট, মনে রাখবে প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট, এই জৈব যৌগগুলি একত্রিত হয়ে একটা কলয়েড জাতীয় বস্তু গঠন করে। এই কলয়েড জাতীয় বস্তুটি দ্বিস্তরিত আবরণ দ্বারা আবৃত ছিল। তাহলে কলয়েড জাতীয় বস্তুটি যখন দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত হয়ে গেল তখন সেটাকে বলা হচ্ছে কোয়াসারভেট। ওকে, তাহলে এই রকমের কোয়াসারভেটটা এই রকমের ছিল। এবং বিজ্ঞানী ওপারিনের মত অনুযায়ী কোয়াসারভেটি হলো পৃথিবীর প্রথম জীব, এটা মনে রাখবে। ঠিক আছে, এরপরে আমরা দেখব মাইক্রোস্ফিয়ার কী জিনিস। তাহলে দেখো, যে বিজ্ঞানী ওপারিন বললেন কোয়াসারভেট পৃথিবীর প্রথম জীব, কিন্তু বিজ্ঞানী ফক্স বলছে যে মাইক্রোস্ফিয়ার হলো পৃথিবীর প্রথম জীব। ফক্সের মতে আদি পৃথিবীতে জীবন সৃষ্টির প্রথম পর্যায়ে অর্ধভেদ্য পর্দাবেষ্টিত প্রোটিনের সংগঠনকে বলা হয় মাইক্রোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে এটা প্রোটিনের সংগঠন। আর এখানে দেখবে কোয়াসারভেটের ক্ষেত্রে একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখবে, প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেটের সংগঠন। ঠিক আছে, আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে কোয়াসারভেটের ক্ষেত্রে যে আবরণটা ছিল সেই আবরণটা ছিল দ্বিস্তরীয় আবরণ, কিন্তু মাইক্রোস্ফিয়ারের ক্ষেত্রে যে আবরণ সেটা হচ্ছে অর্ধভেদ্য আবরণ। ঠিক আছে, তাহলে যদি পার্থক্য দিয়ে দেয় কোয়াসারভেট আর মাইক্রোস্ফিয়ারের মধ্যে, তাহলে তুমি কিন্তু এখানে 2-3টা পয়েন্ট পেয়ে যাবে। কী কী পয়েন্ট পাবে আমি একবার বলে দিচ্ছি। দেখো, কোয়াসারভেটের প্রবক্তা হলো বিজ্ঞানী ওপারিন, মাইক্রোস্ফিয়ারের প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী ফক্স। কোয়াসারভেট প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট দিয়ে তৈরি, মাইক্রোস্ফিয়ার হচ্ছে প্রোটিনের সংগঠন, কেবল প্রোটিন দিয়ে তৈরি। তারপরে কোয়াসারভেট যেটা, এটা দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত, মাইক্রোস্ফিয়ার অর্ধভেদ্য পর্দা দ্বারা আবৃত। ওকে, এরপরে আমরা আরেকটা শর্ট কোশ্চেন যেটা পরীক্ষাতে খুব দেয় সেটা হচ্ছে প্রোটোবায়ন বা প্রোটোসেল কী জিনিস। এই কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড পরবর্তীকালে যুক্ত হয়। তাহলে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে যে সংগঠন তৈরি করে তাকেই বলা হয় প্রোটোবায়ন বা প্রোটোসেল। প্রোটো কথাটার মানে হলো আদি, বায়ন কথাটার মানে হলো জীব, অর্থাৎ আদি জীব, বা প্রোটো মানে হলো আদি, সেল মানে হচ্ছে কোষ, আদি কোষ। তাহলে পৃথিবীতে আদি কোষ কখন তৈরি হলো? কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যখন যুক্ত হলো তখনই তৈরি হয়ে গেল প্রোটোবায়ন্ট বা প্রোটোসেল বা আদি কোষ। বুঝতে পেরেছ? এইবার এই সমস্ত নোটসগুলো তোমরা কিন্তু খাতাতে পরিষ্কারভাবে লিখে নেবে এবং বারবার রিভিশন করবে যাতে পরীক্ষাতে ভালোভাবে লিখতে পারো। ওকে, তাহলে অভিব্যক্তির প্রধান ঘটনাবলীগুলি আমরা যদি শব্দ ছকের সাহায্যে লিখে নিই তাহলে এরকম দাঁড়াচ্ছে, প্রথমে বিশ্ব ব্রহ্মাণ্ড ও পৃথিবী সৃষ্টি হলো।
ঠিক আছে। তারপরে জীবনের উৎপত্তি ঘটলো, অর্থাৎ সমুদ্রের জলে বিভিন্ন জৈব যৌগ মিশে গিয়ে নিউক্লিক অ্যাসিড মিশে প্রোটোসেল তৈরি হলো, প্রোটোবায়ন্ট। আর ওই প্রোটোসেল বা প্রোটোবায়ন্টের পরে তৈরি হলো এককোষী জীব, যেমন অ্যামিবা। ঠিক আছে। এবার ওই এককোষী জীবগুলোর মধ্যে কেউ কেউ আবার সালোক সংশ্লেষ করতে শুরু করলো। সালোক সংশ্লেষ করার ফলে কি করলো, পরিবেশে অক্সিজেন ত্যাগ করলো। তাহলে দেখো, অনেক দিন পর পৃথিবীতে অক্সিজেন আসলো। তার আগে পৃথিবীর প্রথম পরিবেশে কিন্তু অক্সিজেন গ্যাস ছিল না। এটা খুব দেয় পরীক্ষাতে, যে পৃথিবী সৃষ্টির সময় আদি পরিবেশে কোন গ্যাস ছিল না, অক্সিজেন গ্যাস ছিল না। এবার সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া সৃষ্টি হলো। তাহলে প্রথমে কি তৈরি হলো, প্রোটোসেল। প্রোটোসেল থেকে ওই সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া বা সায়ানো ব্যাকটেরিয়া তৈরি হলো। এবার সেই সায়ানো ব্যাকটেরিয়া তারপর ধীরে 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 বিবর্তনের মাধ্যমে তৈরি করলো বহুকোষী জীব। ঠিক আছে। এবার বহুকোষী, এগুলো সব সমুদ্রের জলে ঘটছে। বহুকোষী জীব থেকে তৈরি হলো জলজ মেরুদণ্ডী প্রাণী। ঠিক আছে। এবার ঠিক ওই সময় স্থলজ উদ্ভিদের বিবর্তন ঘটলো। ফলে স্থলজ উদ্ভিদের বিবর্তন ঘটার ফলে কি হলো, প্রথমে সমুদ্রের জলে শ্যাওলা সৃষ্টি হয়েছিল, মানে শৈবাল। শৈবাল থেকে তৈরি হলো ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা থেকে টেরিডোফাইটা। টেরিডোফাইটা থেকে আবার জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম থেকে অ্যাঞ্জিওস্পার্ম। এরকমভাবে পৃথিবীতে স্থলজ উদ্ভিদের বিবর্তনের ফলে অনুকূল বাসস্থান তৈরি হলো। আর এই অনুকূল বাসস্থান সৃষ্টি হওয়ার ফলে যে জলজ মেরুদণ্ডী প্রাণীরা, তারা ডাঙায় এসে বাস করতে শুরু করলো, অর্থাৎ উভচর শ্রেণীর আবির্ভাব ঘটলো। এরা জলেও থাকতে পারতো, আবার ডাঙাতে এসে বাস করতে শুরু করলো। আর এই উভচর শ্রেণীর পর থেকেই তৈরি হলো অন্যান্য মেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ সরীসৃপ, পাখি এবং সবশেষে স্তন্যপায়ী প্রাণীর আবির্ভাব ঘটলো। বুঝতে পেরেছো? তাহলে দেখো, অভিব্যক্তির প্রধান ঘটনাবলী, এটা পরীক্ষাতে 3 মার্কের কোশ্চেন দেয়। তাহলে 3 মার্কের প্রশ্ন যদি দেয়, তাহলে তুমি এরকমভাবে অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে যদি সুন্দর করে লিখে দিতে পারো, তাহলে কিন্তু তোমার ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, তবে মনে রাখবে যে আমি যে ছবিগুলো এঁকেছি, এই ছবিগুলো কিন্তু শুধু জাস্ট দেখার জন্য। ঠিক আছে। শুধু বুঝতে সুবিধা হবে, দেখার সুবিধার জন্য তোমাকে শুধু উত্তর লিখলেই হবে। ঠিক আছে। এবার আমরা দেখব পৃথিবীতে যে অভিব্যক্তি বা বিবর্তন ঘটেছে তার সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকমের মতবাদ প্রকাশ করেছেন। তার মধ্যে বিজ্ঞানী ল্যামার্ক এবং ডারউইনের মতবাদ সবচেয়ে উল্লেখযোগ্য। আর আমাদের মাধ্যমিকের সিলেবাসে এই ডারউইন এবং ল্যামার্কের মতবাদটাই আছে। ঠিক আছে। তাহলে প্রথমে আমরা দেখে নেব ল্যামার্কের মতবাদ কী। দেখো, ল্যামার্কের মতবাদ বা ল্যামার্কবাদ বলা হয়। তাহলে ল্যামার্কবাদ কী জিনিস, যে বিজ্ঞানী ল্যামার্ক অভিব্যক্তি সম্পর্কে যে সকল মতবাদ প্রকাশ করেছিলেন, সেগুলোকেই একত্রে বলা হয় ল্যামার্কবাদ। ঠিক আছে। এবার এই ল্যামার্কবাদের মূল বিষয় কী ছিল? তাহলে ল্যামার্কবাদের মূল বিষয় ছিল 4টা। এই 4টা ছিল মূল বিষয়। ঠিক আছে। দেখো, প্রথমে আমরা কি দেখব, পরিবেশের প্রভাব। যে কোনো পরিবেশে জীবের স্বভাব এবং জীবদেহের গঠনগত পরিবর্তন ঘটে। তাহলে পরিবেশের প্রভাবেই জীবের স্বভাব পরিবর্তন হয়, জীবদেহের গঠনগত পরিবর্তন ঘটে। ঠিক আছে। আবার পরিবেশের যদি পরিবর্তন ঘটে, তাহলে কোনো কোনো জীব পরিবর্তিত পরিবেশে থাকতে না পারলে তারা অনুকূল পরিবেশের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। তাহলে এটা হচ্ছে পরিবেশের প্রভাব। তারপরে বিজ্ঞানী ল্যামার্কের মতে সেকেন্ড যেটা খুব গুরুত্বপূর্ণ মতবাদ, সেটা হচ্ছে অঙ্গের ব্যবহার এবং অব্যবহার মতবাদ। এখানে কি বলছে, যে কোনো জীব তার জীবনকালে যে সকল অঙ্গের ব্যবহার বেশি করে, সেগুলি অধিক সবল এবং সুগঠিত হয়। আর যে সকল অঙ্গের ব্যবহার করে না, যে সকল অঙ্গ কম ব্যবহৃত হয়, সেগুলি ক্রমশ দুর্বল এবং ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। ঠিক আছে। এবার দেখো, এটা কিন্তু আমাদের মানে জীবনেও খুব প্রযোজ্য, মানে আমরা আমাদের বাস্তব জীবনে আমরা এটা কিন্তু দেখতে পাই। দেখো, আমরা যখন ডান হাত যারা বেশি ব্যবহার করি, তাদের ডান হাতটা বেশি সুগঠিত, সবল হয়। আবার বাম হাত যারা বেশি ব্যবহার করে, তাদের বাম হাতটাও বেশি সুগঠিত বা বাম হাতে বেশি শক্তিশালী হয়। মানুষের পূর্বপুরুষের দেহে একটা অঙ্গ ছিল, সেই অঙ্গটার নাম হলো সিকাম। এই সিকাম কী করতো, সাধারণত সেলুলোজ পরিপাকে সাহায্য করত। মানুষের পূর্বপুরুষরা আগে তো কাঁচা লতা পাতা খেত, ফলে কি হয়, তাদের দেহে সিকামটা কার্যকরী ছিল। তারপরে মানুষ যখন আগুনের ব্যবহার শিখলো, রান্না করতে শিখলো, তখন তো আর কাঁচা লতা পাতা খাওয়া বাদ দিয়ে দিল, সিদ্ধ করে খেতে শুরু করলো। আর করে খাওয়া মানে সিদ্ধ খাবার খাওয়ার জন্য সিকাম কিন্তু কাজ করতে আর সিকাম কিন্তু কাজে লাগলো না। এর ফলে সিকাম ধীরে 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 নিষ্ক্রিয় হয়ে গেল এবং সেটার নাম হয়ে গেল অ্যাপেন্ডিক্স।
ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে যে সকল অঙ্গ বেশি ব্যবহৃত হয় সেগুলি সুগঠিত হয়, শক্তিশালী হয়, আর যে সকল অঙ্গ ব্যবহৃত হয় না সেগুলি ধীরে 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 নিষ্ক্রিয় অঙ্গে রূপান্তরিত হয়। ঠিক আছে, এইবার যেটা থার্ড পয়েন্ট, ল্যামার্কের মতবাদের থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসারণ। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসারণ অনুযায়ী বলছে যে কোনো জীব তার জীবনকালে যে সকল বৈশিষ্ট্য অর্জন করে সেগুলি বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়। অর্থাৎ একটা জীব তার জীবনে যেসব বৈশিষ্ট্য অর্জন করে সেগুলো বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। মনে রাখবে যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসারণ এই মতবাদটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। উদাহরণ হিসেবে দিয়ে দেখো, বুঝতে পারবে। তুমি জন্মে মানে আমরা মানুষ যারা, উদাহরণ দিলেই বুঝতে পারবে। দেখো, আমরা যারা সাইকেল চালাতে শিখেছি জন্মের পরে, তার মানে আমাদের সাইকেল চালানো যেটা আমাদের স্কিল, এই সাইকেল চালানোর স্কিলটা কিন্তু অর্জিত বৈশিষ্ট্য। এখন সন্তান কি জন্মগ্রহণ করেই ও সাইকেল চালাতে পারবে? পারবে না। তার মানে কি হলো, যে অর্জিত বৈশিষ্ট্যগুলো বংশ অনুসার মানে অর্জিত বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় সঞ্চারিত হয় না। ঠিক আছে, এবার ল্যামার্কের মতবাদের যেটা ফোর্থ পয়েন্ট ছিল, 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি। কি হলো, তিনি বলছেন যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসারণের ফলে প্রত্যেকটা প্রজন্মে নতুন নতুন বৈশিষ্ট্যগুলো একত্রিত হয়, আর একত্রিত হয়ে একটা নতুন প্রজাতির সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে অভিব্যক্তি সম্পর্কিত ল্যামার্কের মতবাদ পরীক্ষাতে 3 মার্কসের কোশ্চেন দেয়। 3 মার্কস। ঠিক আছে, তাহলে 3 মার্কসের কোশ্চেন দিলে এই 4টা পয়েন্ট তুমি যদি লিখে দিতে পারো সুন্দর করে, তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাবে। ওকে, ল্যামার্কের মতবাদের সপক্ষে কিছু উদাহরণ ল্যামার্ক দিয়েছিলেন। তিনি বলেছিলেন হাঁসের লিপ্ত পদ যেটা সৃষ্টি হয়েছে এটা ব্যবহারের জন্য, কারণ হাঁস যখন জলে সাঁতার কাটে তখন জলে সাঁতার কাটার জন্য তাদের পায়ের আঙুলের মাঝখানে পাতলা চামড়া সৃষ্টি হয়, এই ধরনের পাকে বলা হয় লিপ্ত পদ। তাহলে হাঁসের লিপ্ত পদ ল্যামার্কের মতবাদের সপক্ষে একটা উদাহরণ। তিনি আরেকটা বলেছিলেন যে জিরাফ গাছের পাতা, যখন নিচের গাছের পাতাগুলো শেষ হয়ে গেল তখন উঁচু গাছের পাতাগুলো খাওয়ার জন্য গলা বাড়িয়ে খেত। এইভাবে বংশ পরম্পরায় প্রজন্মের পর প্রজন্ম ধরে জিরাফের গলা একটু একটু করে বড় হতে হতে এরকম জিরাফের গলা লম্বা হয়ে গেছে। তাহলে জিরাফের লম্বা গলা এটাও একটা ল্যামার্কের মতবাদের সপক্ষে উদাহরণ। আবার তিনি বলেছেন যে সাপের লুপ্ত পা, অর্থাৎ সাপের যা পূর্বপুরুষ তাদের কিন্তু পা ছিল। ঠিক আছে, এবার সাপ তাদের পাকে কম ব্যবহার করেছে বা ব্যবহার করেনি, বলে ব্যবহার না করার জন্য সাপের পাটা অবলুপ্ত হয়ে গেল, তার মানে এটা হচ্ছে অব্যবহারের ফল। ঠিক আছে, আবার উট পাখির নিষ্ক্রিয় ডানা, উট পাখি কী করলো, তার ডানাকে ব্যবহার করতো না, ও শুধু দৌড়াতো, যার জন্য তার ডানাটা নিষ্ক্রিয় হয়ে গেছে। তাহলে এই হাঁসের লিপ্ত পদ, জিরাফের লম্বা গলা, তারপরে তোমার সাপের লুপ্ত পা, উট পাখির ডানা, এইগুলো হচ্ছে ল্যামার্কের সপক্ষে উদাহরণ। তবে একটা জিনিস মনে রাখবে যে ল্যামার্কের মতবাদের বিরুদ্ধে একজন বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তিনি হলেন বিজ্ঞানী ভাইসম্যান। ঠিক আছে, এটা পরীক্ষাতে দেয় কোন বিজ্ঞানী ল্যামার্কের মতবাদের বিরুদ্ধে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তিনি কি করেছিলেন যে 20 প্রজন্ম ধরে, 20টা প্রজন্ম ধরে, 20টা জেনারেশন ধরে তিনি ইঁদুরের লেজ কেটে দিচ্ছিলেন। 20টা জেনারেশন ধরে ইঁদুরের লেজ কেটে দেওয়ার পরেও তিনি লক্ষ্য করেছিলেন একটাও লেজবিহীন ইঁদুর জন্মায়নি। ঠিক আছে, দেখো এখানে আমরা ছবির সাহায্যে দেখানোর চেষ্টা করেছি, এটা হচ্ছে লেজ কাটা ইঁদুর। তারপরে 10ম প্রজন্মতে দেখতে পাওয়া গেল যে লেজযুক্ত ইঁদুর সৃষ্টি হলো। ঠিক আছে, এই লেজযুক্ত ইঁদুর যেটা সৃষ্টি হলো তারও লেজ কেটে দেওয়া হলো, দিয়ে 20তম প্রজন্মতেও দেখতে পাওয়া গেল যে লেজযুক্ত ইঁদুর সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি প্রমাণিত হয় যে অর্জিত বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় সঞ্চারিত হয় না। ঠিক আছে, আমরা এতক্ষণ পর্যন্ত অভিযোজন ও অভিব্যক্তি চ্যাপ্টারে যতটুকু আলোচনা করলাম তার মধ্য থেকে মাধ্যমিকে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আসে সেগুলো এবার আমরা দেখে নেব। ঠিক আছে, দেখো প্রথমে যেটা প্রশ্ন স্বাভাবিকভাবেই চলে আসে সেটা হচ্ছে অভিব্যক্তি শব্দটি কে প্রবর্তন করেছিলেন।
ঠিক আছে, এটা আলোচনা করেছি আমরা, উত্তর দেওয়ার চেষ্টা করো। তারপর দেখো রাসায়নিক বিবর্তনবাদের প্রবক্তাকে, এটাও আলোচনা করা হয়েছে। পৃথিবী সৃষ্টির সময় বায়ুমণ্ডলে কোন গ্যাসটি ছিল না? খুব ভালো করে আমি একবার পরীক্ষার উদাহরণ টেনে আমি বলে দিলাম যে এটা মানে এটা পরীক্ষাতে আসে, গ্যাসটার নাম বলেছিলাম আমি। ঠিক আছে, মনে করো। এবার নগ্ন জিন বলতে কি বোঝায়? ঠিক আছে, 5 নম্বর প্রশ্নটা দেখো, কোয়াসারভেট মতবাদের প্রবক্তাকে? ঠিক আছে, মাইক্রোস্ফিয়ার মতবাদের প্রবক্তাকে? মিলার এবং উরের পরীক্ষায় কোন ধাতুর তড়িৎদ্বার ব্যবহার করা হয়েছিল? আমি কিন্তু ভিডিও চলাকালীন লিখে দিয়েছিলাম এটা। ঠিক আছে, তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন, মিলার এবং উরের পরীক্ষায় কোন কোন রাসায়নিক পদার্থ নেওয়া হয়েছিল? ঠিক আছে, এটাও অনুপাত সহ আমরা বলে দিয়েছি। এরপরের প্রশ্ন দেখো, মিলার এবং উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন এর অনুপাত কী ছিল? ঠিক আছে, তারপরে দেখো 10 নম্বর প্রশ্নে যেটা করেছে, মিলার এবং উরের পরীক্ষায় কোন পদার্থ উৎপন্ন হয়েছিল? অর্থাৎ কী কী পদার্থ উৎপন্ন হয়েছিল? অনেকগুলোই তো হয়েছিল, তার মধ্যে মেন পদার্থটার নাম বলতে হবে। ঠিক আছে, হ্যাঁ, মেন পদার্থটা দেখো, যদি না পারো তাহলে আমি কিন্তু উত্তর দিয়ে দিয়েছি, উত্তরটা দেখে নেবে। তারপর দেখো, বিজ্ঞানী ল্যামার্কের লেখা বইটির নাম কি? তাহলে ল্যামার্কের মতবাদ যে বইয়ে তিনি লিখেছিলেন, যে বই আলোচনা করেছিলেন, সেই বইটার নাম কি? অঙ্গের ব্যবহার এবং অব্যবহার সূত্রের প্রবক্তাকে? বুঝতেই পারছো কে? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদের কে প্রণয়ন করেছিলেন? এটাও অ্যান্সার জানো। ল্যামার্কের মতবাদের সপক্ষে 2টি উদাহরণ দাও। দেখবে আমরা ভিডিওতে 4টি উদাহরণ দিয়েছি, তার মধ্যে 2টি উদাহরণ দিয়েছি ব্যবহারের এবং 2টি উদাহরণ দিয়েছি অব্যবহারের। ঠিক আছে, এবার দেখব আমাদের আলোচনার বিষয় থেকে 2 মার্কের প্রশ্ন কী কী হতে পারে। প্রথমে দেখো, রাসায়নিক বিবর্তনবাদের বলতে কি বোঝো, মানে ডেফিনেশনটা চাওয়া হচ্ছে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি কোয়াসারভেট কি, মাইক্রোস্ফিয়ার বলতে কি বোঝো, প্রোটোসেল বা প্রোটোবায়ন কি, অঙ্গের ব্যবহার ও ব্যবহার সূত্রটা বলো, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার বা অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কি বোঝো, একটা উদাহরণ দিয়ে দেবে। ঠিক আছে, অঙ্গের ব্যবহার অব্যবহারের একটা উদাহরণ দিয়ে দেবে। ল্যামার্কবাদ বা ল্যামার্কিজম কি জিনিস? তাহলে ল্যামার্কবাদ বা ল্যামার্কিজমের ডেফিনেশন, হট ডাইলিউট স্যুপ বা গরম তরল স্যুপ কি, সবগুলো এখানে আমাদের আলোচনা করা আছে। ঠিক আছে, এবার আমরা দেখব যে আমাদের আলোচনা থেকে 3 মার্কসের প্রশ্ন কী কী আসতে পারে। দেখো, প্রথমে যেটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে রাসায়নিক বিবর্তনবাদের ধাপগুলি শব্দ ছকের সাহায্যে বিবৃত করো, এটা আলোচনা করা হয়েছে। তারপরে অভিব্যক্তির প্রধান ঘটনাবলী ছকের সাহায্যে দেখাও, এটাও আলোচনা করা হয়েছে। ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রধান বিষয়গুলি উল্লেখ করো। এখানে উল্লেখ বলতে যেহেতু 3 মার্কসের কোয়েশ্চেন, সুতরাং আলোচনা করতে হবে, 4টা মতবাদ আলোচনা করে দিতে হবে। বুঝতে পারলে? তাহলে এই প্রশ্নগুলো আমাদের এখান থেকে আসতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং নতুন যদি হও তুমি চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।